আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম পারভেজ, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আমরা বরাবরের মতোই এই রুটিন অনুসারে আমরা ক্লাস নিচ্ছি। আজকে আমাদের আমার এই ক্লাসটি এই সপ্তাহের দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ সাথে দেখছো, পাশাপাশি যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে বাসায় সেগুলো প্র্যাকটিস করছো এবং নিজেদের যে পড়াশোনা, অন্যান্য সাবজেক্টের পড়াশোনা সেটাও চালিয়ে যাচ্ছ। সে আশাবাদ আমরা ব্যক্ত করে আজকের ক্লাস শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি একটি টপিকস পড়িয়েছিলাম, সেটি তোমরা জানো, দেখেছো যে মান ব্যবস্থাপনা চ্যাপ্টারে আমরা যতটুকু শেষ করেছিলাম ঠিক ততটুকুর উপরে সৃজনশীল প্রশ্ন কী ধরনের আসতে পারে, কী ধরনের প্রশ্ন হতে পারে, উদ্দীপক হতে পারে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে আমার প্রত্যাশা ছিল যে তোমরা আরও বেশি বেশি করে সৃজনশীল প্রশ্নগুলো দেখে তোমরা নিজের আনসার করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় তখন আমার সাথে যোগাযোগ করবে। আর যতক্ষণ না পর্যন্ত তুমি ওই প্রশ্নগুলোর দিকে না যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি কি করতে পারবে না, তুমি এই যে চ্যাপ্টারগুলো এগুলো শুধু আমরা শেষ করে যাব, কিন্তু তোমার কিন্তু শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি প্রশ্নের মধ্যে যাচ্ছ। সৃজনশীল প্রশ্নের মধ্যে না যাওয়া পর্যন্ত তুমি বুঝতে পারবে না যে আসলে তোমার সমস্যাটা কোথায়। তো এই কারণে আমরা যেভাবে আগাচ্ছি, যে চ্যাপ্টারগুলো শেষ হওয়ার সাথে সাথে যেমন বা যতটুকু শেষ হচ্ছে তারপর যেমন প্রশ্ন করে যাচ্ছি, উদ্দীপক পড়াচ্ছি, সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, সেভাবে তোমাদেরকে কী করতে হবে, চেষ্টা করে যেতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সেই মান ব্যবস্থাপনা চ্যাপ্টারেরই আমরা একটু বলে নেই। আজকে বিষয়টি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র, আমরা ফার্স্ট পেপার পড়াচ্ছি এবং অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়, অর্থাৎ মান ব্যবস্থাপনা অধ্যায়, শ্রেণী একাদশ এবং দ্বাদশ। অর্থাৎ এই চ্যাপ্টারটি একই সাথে একাদশ শ্রেণী এবং যারা দ্বাদশ শ্রেণীতে আছে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের আলোচ্য বিষয়বস্তু দেখো সবাই, আমার লেকচার 9 এটা আজকে এই পর্যন্ত, ক্লাস লেকচার 9। আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট। মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট আজকের আলোচ্য বিষয়বস্তু, মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট। আর এই টপিকটা শিখে এবং এটার সাথে আরেকটা বিষয় আমরা পড়াবো, প্রেক্ষাপট ও মান নিয়ন্ত্রণের কার্যাবলী। আচ্ছা, তাহলে আমাদের আলোচ্য বিষয়বস্তু দুইটি, একটি হচ্ছে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট ও মান নিয়ন্ত্রণের কার্যাবলী। এখানে বলে রাখা ভালো যে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটে যে আমরা 3টি বিষয় আলোচনা করব, সেটির একটি অন্যতম বিষয় হচ্ছে মান নিয়ন্ত্রণ। আর এই মান নিয়ন্ত্রণ থেকে অনেক প্রশ্ন এসে থাকে বোর্ড পরীক্ষায়, আমরা প্রায় দেখি সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তো এই কারণে মান নিয়ন্ত্রণের কার্যাবলীটা আমাদের খুব জানা দরকার, কারণ উদ্দীপকে তোমাদেরকে মান নিয়ন্ত্রণের কিছু কাজ উল্লেখ করা থাকবে। এমন একটা উদ্দীপক বা একটা ঘটনা থাকবে, সেই ঘটনার মধ্যে কতগুলো কাজের নাম থাকবে। সেই কাজগুলো থেকে তোমাকে বুঝে নিতে হবে যে এটা আসলে মান নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে। এখন তুমি যদি মান নিয়ন্ত্রণ শুধু সংজ্ঞাটি জানো, তাহলে কিন্তু তুমি সেই প্রশ্নটা হয়তো ধরতে পারবে না যে এটা আসলে তার জ্ঞানের যে উত্তরটা সেটা মান নিয়ন্ত্রণ হবে। এই জন্যই আমি এই মান নিয়ন্ত্রণের কার্যাবলীটা পড়াচ্ছি এবং এই মান নিয়ন্ত্রণ কার্যাবলীর যে পয়েন্টটি, যে টপিক্সটি, সেটি আবার এই ঐতিহাসিক প্রেক্ষাপট যে মান ব্যবস্থাপনার সেটির সাথে সম্পৃক্ত। এই কারণে আমরা দুইটা টপিক্সই আলাদা করে পড়াচ্ছি, যে মান ব্যবস্থাপনা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মান নিয়ন্ত্রণ কার্যাবলী। শিক্ষণফল দেখো, শিক্ষণফল হবে শিক্ষার্থীরা এ পাঠ শেষে শিক্ষার্থীরা মান ব্যবস্থাপনা ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করতে পারবে। মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট
বর্ণনা করতে পারবে সে আশা রাখি। তো আজকের আলোচ্য বিষয়বস্তু আমি ঘোষণা করে ফেললাম, আজকের পাঠ ঘোষণা, এবং পাশাপাশি শিখন ফল, অর্থাৎ এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো, বা আমাদের শিক্ষার্থীরা যাদের জন্য আমাদের এই আয়োজন, এই ক্লাস, তারা কি শিখতে পারবে, যে তারা শিখতে পারবে যে মান ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট তারা বর্ণনা করতে পারবেন। তো আমরা এখন মূল আলোচনায় চলে যাই। সরি, একটু অ্যাডজাস্টমেন্টের জন্য আমি 1 মিনিট সময় নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন পেজ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের 8ম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মজার একটা টপিক, কর্টিক স্নায়ু, মানুষের কর্টিক স্নায়ু, এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সাথে
প্রিয় শিক্ষার্থীরা, সরি, একটু সমস্যা হচ্ছিল, জানি না কতটুকু সমস্যা কেটেছে। আমি ক্লাসটুকু আরেকটু এগিয়ে নিতে চাচ্ছি। আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এখন একটু এটা মুছে ফেলছি। আমাদের আলোচ্য বিষয়বস্তু মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট। মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট। আচ্ছা, আমরা এই মান ব্যবস্থাপনা ঐতিহাসিক প্রেক্ষাপটকে সাধারণত 3টি ভাগে আমরা ভাগ করব। 1 নাম্বার মান নিয়ন্ত্রণ, 2 মান নিশ্চিতকরণ, 3 নম্বর হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা। সার্বিক মান ব্যবস্থাপনা। সরি, আবার একটু আমি দেখে নিই ভিডিওটা কেমন আসছে। হ্যাঁ, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা এ সম্পর্কে আগে আলোচনা করে নেই। আসলে শুরুর দিকে, অর্থাৎ শিল্প বিপ্লবের পূর্বে এই মান ব্যবস্থাপনা ছিল না। শিল্প বিপ্লবের পূর্বে তখন উৎপাদন ব্যবস্থাপনা কেমন ছিল? অনেকটা ছিল একটু ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ পরিবার কেন্দ্রিক। অর্থাৎ উৎপাদনটা করা হতো পরিবারকে কেন্দ্র করে, পরিবারের যারা সদস্য ছিল তারাই সাধারণত এটার সাথে জড়িত থাকত। কিন্তু শিল্প বিপ্লবের পরে দেখা গেল এই উৎপাদনের ব্যাপকতা বৃদ্ধি পায়। শুধু তখন ওই শিল্প বিপ্লব পূর্বে পারিবারিকভাবে যা উৎপাদন করা হতো তা সাধারণত স্থানীয় বাজারে বা স্থানীয় চাহিদা পূরণ করার জন্য তারা এগুলো উৎপাদন করত, এবং সেক্ষেত্রে যে মানের যে বিষয়টি সেটি সাধারণত খুব একটা ওইভাবে গুরুত্ব দেওয়া হতো না। গুরুত্ব না দেওয়ার কারণ ছিল তখন উৎপাদকের সংখ্যা ছিল কম। উৎপাদকের সংখ্যা কম থাকার কারণে তারা সেই একচেটিয়া বাজারের সুবিধা পেত, আর তাই তারা মানের উপরে খুব একটা গুরুত্ব দিত না। কিন্তু শিল্প বিপ্লবের পরে যখন ব্যাপক আকারে উৎপাদনের যে প্রক্রিয়া যান্ত্রিকীকরণ দিকে চলে যায়, তখন হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে যখন তারা যান্ত্রিকীকরণের দিকে যায়, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উৎপাদনের যন্ত্রপাতি তৈরি হয়, মেশিন উদ্ভাবিত হয়, তখন তাদের উৎপাদন পরিমাণ বহুগুণ বেড়ে যায় এবং তাদের বিক্রয়ের আওতাটাও তারা যে এরিয়াকে নিয়ে বিক্রয় করতো বা যে এলাকায় বিক্রি করতো সেটা আরও অনেক গুণ বেড়ে যায়। দেখা যাচ্ছে যে তারা নিজস্ব এলাকার বাইরেও দেখা যাচ্ছে তাদের দূর দূরান্তে তাদের পণ্য বিক্রি হতো, এবং এমনকি দেখা গেছে যে এই পণ্য দেশের বাইরেও বিক্রি করা সম্ভব ছিল তখন শুরু হয়। তখন দেশের বাইরে, অর্থাৎ যখন স্থানীয় এলাকার বাইরে যখন উৎপাদন করা শুরু করে, তাদের পণ্য বিক্রি হতে শুরু করে, তখন যে বিষয়টা প্রশ্ন আসে সে যে মানের ভোক্তাদের প্রত্যাশা কি, তারা কি চায়, তখন সেই বিষয়টা তাদের মাথায় আসে। এবং এটা আসার আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে কি, উৎপাদকের সংখ্যা আগে যেমন 2-1টা কোম্পানি প্রতিষ্ঠান ছিল, কিন্তু শিল্প বিপ্লবের পরে সে উৎপাদকের সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ কারখানার সংখ্যা যখন বেড়ে যায় তখন তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশান তৈরি হয়, প্রতিযোগিতা তৈরি হয়। এই প্রতিযোগিতার প্রেক্ষাপটে দেখা যায় যে ভোক্তারা চাচ্ছে ওই কোম্পানির বা ওই প্রতিষ্ঠানের পণ্যই কিনবে যে প্রতিষ্ঠানের মান ভালো। ভোক্তাদের যখন চয়েস করার বা
বেছে নেওয়ার একটা ক্ষমতা তৈরি হয় যে হ্যাঁ আমার কাছে আমার সামনে আমি একজন ভোক্তা, আমার সামনে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে বা কারখানা রয়েছে বা প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, আমি তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নেব। তখন ওই সময় তখন এই যে উৎপাদকরা যারা আগে মানের দিকে গুরুত্ব দিত না, তারা তখন উপলব্ধি করতে থাকে যে না, আমরা যদি ভোক্তাদের প্রত্যাশা পূরণের জন্য কাঙ্ক্ষিত মানের পণ্য তৈরি না করি তাহলে কি হবে না, আমাদের পণ্য অবিকৃত থেকে যাবে। আর সেই কারণেই তখন আস্তে আস্তে উৎপাদকরা মানের দিকে গুরুত্ব দেওয়া শুরু করে। আর প্রথম দিকে তারা যে গুরুত্ব দেয় সেটি হচ্ছে কি মান নিয়ন্ত্রণ। উৎপাদনের ক্ষেত্রে প্রথম দিকে তারা যে বিষয়টির উপর গুরুত্ব দেয় সেটি হচ্ছে মান নিয়ন্ত্রণ। তাহলে মান নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই তোমাদের ক্লাসে এই মান নিয়ন্ত্রণ সম্পর্কে বেশ কয়েকবার বলেছি, তারপর আজকে আবার বলছি যে মান নিয়ন্ত্রণ হচ্ছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা, মানের বিচ্যুতি নির্ধারণ করা অথবা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্পর্কিত যাবতীয় কার্যক্রমই হচ্ছে মান নিয়ন্ত্রণ। আরও সহজভাবে যদি বলা যায় যে মান নিয়ন্ত্রণ হচ্ছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা, পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং মানের বিচ্যুতি যদি হয় তাহলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে মান নিয়ন্ত্রণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখলাম যে এই বর্তমান যে মান ব্যবস্থাপনা সেটা এখন এই আস্তে শিল্প বিপ্লবের পূর্বে সেটা ছিল না, সেটা শিল্প বিপ্লবের পরে শুরু হয় এবং হঠাৎ করে কিন্তু মান ব্যবস্থাপনা পর্যন্ত তারা যায়নি। তারা আস্তে আস্তে শুরুর দিকে প্রথম যে বিষয়টির উপরে গুরুত্ব দেয় সেটা ছিল কি মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণের পরে মান নিয়ন্ত্রণের গুরুত্ব দেওয়ার পরে তারপরে যে বিষয়টিকে তারা গুরুত্ব দেয় সেটি হচ্ছে কি মান নিশ্চিতকরণ। অর্থাৎ এই মান ব্যবস্থাপনা বিষয়টি আস্তে আস্তে ডেভেলপ হয়। আর সেটা শুরুর দিকে তারা প্রথম যে বিষয়টির উপর গুরুত্ব দেয় সেটি ছিল মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণের পরে তারা গুরুত্ব দেয় মান নিশ্চিতকরণ, আর মান নিশ্চিতকরণের পরেই এই বর্তমান যে মান ব্যবস্থাপনা সেটির রূপ লাভ করে, যেটি আমরা বলছি কি সার্বিক মান ব্যবস্থাপনা। তাহলে আমরা মান নিয়ন্ত্রণ কি সেটা ব্যাখ্যা করে ফেললাম। দ্বিতীয় পয়েন্টে দেখো মান নিশ্চিতকরণ। মান নিশ্চিতকরণ কি? সহজ কথা হচ্ছে কি, যে মান প্রতিষ্ঠা করা হয়, যে হ্যাঁ একটা প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয় যে এই মানটি আমাদেরকে পণ্যের মধ্যে বজায় রাখতে হবে, সেই বজায় রাখার জন্য সুনির্দিষ্ট কতগুলো কার্যাবলী সম্পাদন করতে হয়। সেই সুনির্দিষ্ট কার্যাবলীগুলোকেই আমরা বলছি কি মান নিশ্চিতকরণ। অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দিষ্ট মান পণ্য বা সেবার মধ্যে বজায় রাখার জন্য যে ধরনের কার্যাবলীর মান নিয়ন্ত্রণ, যে ধরনের কার্যাবলী আশ্রয় গ্রহণ করতে হয়, মান ব্যবস্থাপনার যেসব কার্যাবলী আশ্রয় গ্রহণ করতে হয় সেগুলোকে আমরা বলছি কি মান নিশ্চিতকরণ। তাহলে দেখো মান নিশ্চিতকরণের মধ্যে আমরা দুইটা নীতি এখানে আমরা পাই। মান নিশ্চিতকরণের ক্ষেত্রে আমরা দুইটা নীতি পাই। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফিট ফর পারপাস। ফিট ফর পারপাস, ওটা ওপাশে লিখলে অতটা দেখা যাবে না, আমি একটু সাইড করে লিখছি। ফিট ফর পারপাস, ফিট ফর পারপাস অর্থাৎ ফিট ফর পারপাস কথাটি অর্থ হচ্ছে যে পণ্য বা সেবা যে উদ্দেশ্য তৈরি করা হয় সে উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। পণ্য বা সেবা যে মান, যেটা যে উদ্দেশ্যের সাথে, যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে যে আমার কাঙ্ক্ষিত মান হবে এরকম, সেটির সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয়। তারপরে দ্বিতীয় আরেকটি নীতি ছিল রাইট ফার্স্ট টাইম। রাইট ফার্স্ট টাইম অর্থাৎ পণ্য অবশ্যই ত্রুটিমুক্ত, ভুল ত্রুটিমুক্ত হতে হবে। তাহলে দুইটা নীতির উপরে মান নিশ্চিতকরণ নির্ভরশীল। একটা হচ্ছে কি ফিট ফর পারপাস, যে পণ্য বা সেবা যে উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্য বা যে মানটাকে টার্গেট করে তৈরি করা হচ্ছে সে উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এবং দ্বিতীয় যে নীতিটি হচ্ছে সেটি হচ্ছে কি যে রাইট ফার্স্ট টাইম, অর্থাৎ পণ্য বা সেবা অবশ্যই কী করতে হবে, ভুল ত্রুটিমুক্ত হতে হবে। এবং এখন এই মান নিশ্চিতকরণের জন্য
মান নিশ্চিতকরণের জন্য কতগুলো কাজ করতে হয়, সেই কাজগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে যেমন কাঁচামালের মান ব্যবস্থাপনা। যে কাঁচামালগুলো প্রতিষ্ঠান সংগ্রহ করবে এই পণ্য উৎপাদন করার জন্য, মানসম্পন্ন পণ্য তৈরি করার জন্য, সেই কাঁচামালগুলোর মান ব্যবস্থাপনা করতে হবে। তারপরে পণ্য সংযোজন বিষয়টি থাকবে সেখানে। তারপরে সেখানে উৎপাদন যে ব্যবস্থাপনা সেটির ভিতরে গুরুত্ব দিতে হবে। এরপর যে পণ্য পরিকল্পনা, ডিজাইন, সেগুলোর উপর গুরুত্ব দিতে হবে ইত্যাদির উপরে সামগ্রিকভাবে উৎপাদন প্রক্রিয়া ব্যবস্থাপনা সবগুলোর উপরে কী করতে হবে, গুরুত্ব দিতে হবে। না হলে কি হবে না, সেই মান নিশ্চিত করা সম্ভব হবে না। আচ্ছা, এরপরে 3 নম্বর যে পয়েন্টে সেটি আমরা আসি, সেটি হচ্ছে কি সার্বিক মান ব্যবস্থাপনা। সার্বিক মান ব্যবস্থাপনা বলা হয়ে থাকে যে মান নিয়ন্ত্রণ এবং মান নিশ্চিতকরণ এই দুইটির আধুনিক রূপই হচ্ছে কি সার্বিক মান ব্যবস্থাপনা বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটাকে ইংলিশে বলা হয় কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা টিকিউএম। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা টিকিউএম। তাহলে সার্বিক মান ব্যবস্থাপনা কি, সেই বিষয়টি সম্পর্কে আমি একটু আলোকপাত করি। সেটির একটি ইতিহাস রয়েছে। সার্বিক মান ব্যবস্থাপনা সেটি আসলে জাপানেই মূলত এটির সূত্রপাত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে জাপান অক্ষশক্তির মধ্যে ছিল। ইটালি, জাপান এবং জার্মানি একদিকে, আর বাকি বিশ্ব ছিল আরেক দিকে। তো সেই যুদ্ধের সময় জাপানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তাদের অর্থনৈতিক অবস্থা প্রায় ভঙ্গুর হয়ে যায়। তো সেই নাজুক অবস্থার কারণে, যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়ার কারণে তাদের উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে চরম বিপর্যয় দেখা দেয় এবং সে কারণে 1950 এবং 1960-এর দশকে 1950 এবং 60-এর দশকে জাপানের যে পণ্যের মান সেটা আন্তর্জাতিক বাজারে খুবই নিম্নমানের বলে প্রতীয়মান হয় এবং এই অবস্থা থেকে তাদের পরিত্রাণ পাওয়ার জন্য তারা একটা 1970-এর দশকে ওই জাপানের শিল্পপতিগণ তারা একটা আমেরিকার একটা পদক্ষেপ নেয়। সেই পদক্ষেপের মধ্যে ছিল যে আমেরিকার দুজন এই উৎপাদন সম্পর্কিত বা উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষজ্ঞ, একজন হচ্ছে এডওয়ার্ড ডেমিং এবং জোসেফ এম জুরান। দুজনের নাম আমি না লিখলেই নয়, কারণ এটা এমসিকিউ হিসাবে আসে। তো আমি এটা একটু মুছে ফেলছি। দুজনের নাম না বললেই নয়। একজন হচ্ছে এডওয়ার্ডস ডেমিং, আরেকজন হচ্ছে জোসেফ এম জুরান। এই দুজন পণ্ডিত স্কলার তারা জাপানের শিল্পপতিদের আমন্ত্রণে জাপানের যায়। সেখানে তারা ওই প্রতিষ্ঠানগুলোকে কিছু সুপারিশমালা পেশ করে আর কি। তাদের যে দর্শন, তাদের যে মতবাদ, তাদের এই অর্থাৎ এই জাপানের যে নিম্নমানের যে পণ্য উৎপাদিত হচ্ছে যে কারখানাগুলোতে, তাদের মানটা কীভাবে উন্নয়ন করা যায় সেই সম্পর্কে তারা কিছু পরামর্শ দেয় এবং তারা ওই শিল্পপতিদের সাথে যৌথভাবেই তারা সেটার একটা পদ্ধতি বা উপায় বের করে। সেটার ক্ষেত্রে তাদের মূল দর্শনই ছিল এরকম। তাদের মূল দর্শন বা তাদের মূল যে মতবাদটা যে ছিল সেটা ছিল যে শ্রমিকদেরকে, নিম্নমানের পণ্যের জন্য শুধু শ্রমিকদেরকে দায়ী করা যাবে না। এখানে ব্যবস্থাপনায় হচ্ছে কি এখানে মূল চালিকা শক্তি,
অর্থাৎ ব্যবস্থাপনার হাতে সব কিছু রয়েছে। যদি মানের উন্নয়ন করতে হয় তাহলে ব্যবস্থাপনাকেই সেই দায়িত্ব নিতে হবে, তাদেরকেই উদ্যোগ নিতে হবে, তাদেরকেই দক্ষ শ্রমিক তৈরি করতে হবে, তাদেরকেই উন্নত কার্য পরিবেশ তৈরি করতে হবে, তাদেরকেই উন্নত মান যাতে ধারাবাহিকভাবে হয় সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং স্বতঃস্ফূর্তভাবে যাতে তারা সকল কর্মী সেই উৎপাদন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সেই ব্যবস্থাপককেই নিতে হবে। এই যে এই 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 যে মতবাদ, সেই মতবাদটি বা যে দর্শন বা ফিলোসফি তারা অনেক গবেষণা করে যারা বের করলো, সেটা তারা ওই জাপানি প্রতিষ্ঠানগুলোকে তারা বলে আসে যে হ্যাঁ, আপনারা যদি এভাবে যদি আগান অবশ্যই কী করতে হবে, বা এই দৃষ্টিকোণ থেকে যদি আপনাদের প্রতিষ্ঠানের দিকে আপনারা দৃষ্টি দেন তাহলে কি হবে, আপনাদের প্রতিষ্ঠানের মান অবশ্যই উন্নত হবে। এখন আমরা তাদের যে মতবাদ, যে দর্শন, সেটির মধ্যে 3টি বিষয় আমরা মূলত পাই। সেই 3টি বিষয় আমরা উল্লেখ করছি, বোর্ডে দেখো। সেই 3টি বিষয় হচ্ছে: 1, ক্রেতা সন্তুষ্টি, 2, কর্মী সংশ্লিষ্টতা, 3 নম্বর হচ্ছে ধারাবাহিক মান উন্নয়ন। তার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিষয়টা খেয়াল করো যে সার্বিক মান ব্যবস্থাপনার মৌলিক যে 3টি নীতি, সেই 3টি নীতি হচ্ছে বা দর্শন হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, অর্থাৎ যে পণ্য তৈরি করতে হবে ক্রেতাদের সন্তুষ্ট করার জন্যই, এবং তারা যা প্রত্যাশা করে, যে ধরনের মান প্রত্যাশা করে বা যে ধরনের গুণগত বৈশিষ্ট্য প্রত্যাশা করে সেগুলোই সরবরাহ করতে হবে। 2 নম্বর হচ্ছে সকল প্রতিষ্ঠানের কর্মীদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে এবং তাদের সকল কর্মীকে স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করাতে হবে বা উৎপাদন কাজে নিয়োজিত করতে হবে। সেই জন্য তাদের প্রয়োজনীয় ব্যবস্থাপনাকে গ্রহণ করতে হবে এবং ধারাবাহিক মান উন্নয়ন করতে হবে, এবং সেই একটি নির্দিষ্ট মান নিয়েই থাকলে হবে না, এবং সেটাকে প্রতিনিয়ত বা ধারাবাহিকভাবে সেটা উন্নয়ন করার জন্য এবং ক্রেতাদের পরিবর্তিত চাহিদার প্রতি লক্ষ্য রেখে সেটা উন্নয়ন করে যেতে হবে, সেই লক্ষ্য নিয়ে তাদের কাজ করতে হবে। তাহলে এই ছিল সার্বিক মান ব্যবস্থাপনার মৌলিক 3টি নীতি। তাহলে আমরা বিষয়টি, শিক্ষার্থীরা, 3টে বিষয় আমরা আলোচনা করলাম, যে ঐতিহাসিক প্রেক্ষাপট মান ব্যবস্থাপনা, যে শুরুর দিকে কী ছিল, মান ব্যবস্থাপনা এমনি একদম শুরুর দিকে ছিল না। প্রথম দিকে মানের উপরে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, কারণ যেহেতু পরিবার কেন্দ্রিক উৎপাদন ব্যবস্থা ছিল। তারপরে তারা যখন শিল্প বিপ্লবের পরে যখন উৎপাদন ব্যবস্থাপনা একটু প্রসারিত হয়, উৎপাদন পরিমাণ যখন বৃদ্ধি পায়, তাদের বিক্রয়ের আওতা যখন বৃদ্ধি পায় তখন, এবং প্রতিযোগীর সংখ্যা যখন বেড়ে যায়, তখন তারা উৎপাদনের সাথে সাথে উৎপাদিত পণ্যের মান যাতে বৃদ্ধি পায়, ভোক্তাদের প্রত্যাশা যাতে পূরণ হয়, সেই জন্য তারা মান নিয়ন্ত্রণের প্রথমে পদক্ষেপ গ্রহণ করে, এবং সেটি ছিল মান ব্যবস্থাপনার দিকে প্রথম পদক্ষেপ, যে মান নিয়ন্ত্রণ আমাদেরকে করতে হবে, কারণ মান নিয়ন্ত্রণ যদি না করি আমাদের নিম্নমানের পণ্য তৈরি হবে। দ্বিতীয় যে বিষয়টি মান ব্যবস্থাপনার দিকে অগ্রগামী হওয়ার, সেটি ছিল কি, সেটি ছিল হচ্ছে মান নিশ্চিতকরণ। মান নিশ্চিতকরণ বিষয়টা আমরা কি দেখলাম, যে নির্ধারিত মান প্রথমে প্রতিষ্ঠা করা হয়, সেই নির্ধারিত মান আমার পণ্যের মধ্যে বজায় রাখার জন্য মান ব্যবস্থাপনা সুনির্দিষ্ট কতগুলো কার্যাবলী সম্পাদন করতে হয়, সেই কার্যাবলীর সমষ্টিকে আমরা বলছি কি, মান নিশ্চিতকরণ। তাহলে এখন এই মান নিশ্চিতকরণের ক্ষেত্রে আমরা 2টি নীতিকে উল্লেখ করে দেখলাম। একটি নীতি ছিল ফিট ফর পারপাস এবং আরেকটি ছিল রাইট ফার্স্ট টাইম। ফিট ফর পারপাস বলতে কি বোঝাচ্ছে, যে অর্থাৎ আমার পণ্য বা সেবা যে উদ্দেশ্য নিয়ে আমি তৈরি করেছি সেই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, অর্থাৎ আমি যে মানকে টার্গেট করেছি সেই মান অনুসারে যদি আমার পণ্য তৈরি হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয়টি ছিল মান নিশ্চিতকরণের নীতির মধ্যে, সেটি ছিল রাইট ফার্স্ট টাইম, অর্থাৎ যে কোনো মূল্যে পণ্য ভুল ত্রুটিমুক্ত হতে হবে, এবং সেগুলো বজায় রাখার জন্য বেশ কিছু মান নিশ্চিতকরণের কাজ করতে হয়, যেমন কাঁচামাল ব্যবস্থাপনা করতে হয়, কাঁচামালের মান ব্যবস্থাপনা করতে হয়। তারপরে এখানে রয়েছে পণ্য সংযোজনের বিষয়টি ছিল, তারপর পণ্য এবং উপাদান ব্যবস্থাপনা এবং
এবং মান নিশ্চিতকরণের জন্য পরিকল্পনা, ডিজাইন, উন্নয়ন, গবেষণা ইত্যাদি বিষয়গুলো ছিল। না হলে কি হবে না, পুরো প্রতিষ্ঠানের যে সবাইকে নিয়েই কিন্তু মান নিশ্চিতকরণের কাজ করতে হয় এবং সেই জন্য কিন্তু সব প্রতিষ্ঠানের সকল দিকেই খেয়াল রাখতে হবে, তাছাড়া মান নিশ্চিতকরণ সম্ভব নয়। এরপরে আমরা সার্বিক মান 3 নম্বর পয়েন্টে যেটি এইমাত্র শেষ করলাম, যে সার্বিক মান ব্যবস্থাপনা। মান নিয়ন্ত্রণ শুরুর দিকে পদক্ষেপ ছিল মান নিয়ন্ত্রণ, তারপরে ছিল মান নিশ্চিতকরণ। তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে কি সার্বিক মান ব্যবস্থাপনা। আমি আগেই বলেছি যে মান নিয়ন্ত্রণ এবং মান নিশ্চিতকরণ এই দুইটিরই আধুনিক রূপই হচ্ছে কি আধুনিক রূপই হচ্ছে সার্বিক মান ব্যবস্থাপনা, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, যেটাকে আমরা TQMও বলি। TQM 3টি শব্দের আদ্যক্ষর নিয়ে TQM তৈরি হয়। তাহলে এবং এই TQM কোথায় তৈরি হচ্ছে, প্রথম কোন দেশে প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে জাপানে। এবং প্রেক্ষাপটটা কী ছিল সেটাও তোমাদেরকে বললাম, যে প্রেক্ষাপটটা ছিল কি জাপানের পণ্যের মান ছিল নিম্নমানের, এবং সেই নিম্নমানকে দূর করার জন্য তারা কি করলো, আমেরিকা থেকে দুজন স্কলার বা পণ্ডিতকে তারা নিয়ে আসে এই মানটাকে উন্নয়ন করার জন্য। এটা এডওয়ার্ড ডেমিং একজন ছিল, আরেকজন ছিল জোসেফ এম জোরান। এই দুজন পণ্ডিত তারা অনেক বিচার বিশ্লেষণ করে তারা কতগুলো তাদের যে মতবাদ, তাদেরকে যে দর্শন সেটা তারা তুলে ধরে। সেটির মূল বক্তব্য ছিল এরকম যে শ্রমিকদেরকে নিম্নমানের জন্য দায়ী করা যাবে না, দায় যদি থাকে সেটা কে হবে, সেটা ব্যবস্থাপনায় হবে। অর্থাৎ ব্যবস্থাপনাকেই উন্নত কার্য পরিবেশ তৈরি করতে হবে, ব্যবস্থাপনাকেই দক্ষ প্রশিক্ষিত কর্মী নিয়োগ করতে হবে, ব্যবস্থাপনাকেই একদম সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই উদ্যোগ গ্রহণ করতে হবে, কর্মীদেরকে প্রশিক্ষিত করতে হবে এবং প্রয়োজনীয়ভাবে অর্থাৎ ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়ন করার জন্য ব্যবস্থাপনাকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং আমরা সেই সারসংক্ষেপের যে 3টি নীতি আমরা সেই সার্বিক মান ব্যবস্থাপনা পাই, সেটি ছিল কি, 1 নম্বর ছিল ক্রেতা সন্তুষ্টি, 2 নম্বর ছিল কর্মী সংশ্লিষ্টতা, 3 নম্বর ছিল হচ্ছে ধারাবাহিক মান উন্নয়ন। তাহলে এই ক্রেতাদেরকে সন্তুষ্ট করার জন্য, ক্রেতাদেরকে বা ভোক্তা বা ক্রেতাদেরকে কোনো প্রতিষ্ঠানের ভোক্তা বা ক্রেতাদেরকে সন্তুষ্ট করার জন্য বা তাদের প্রত্যাশা অনুসারে পণ্য সরবরাহ করার জন্য একটি উৎপাদন ব্যবস্থাপনার সকল কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়ন করার যে সামগ্রিক যে কার্যাবলী, তাকে আমরা বলি কি সার্বিক মান ব্যবস্থাপনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মান ব্যবস্থাপনা ঐতিহাসিক প্রেক্ষাপট করে ফেললাম। এখন আমরা যে বিষয়টিকে আলোচনা করব সেটি হচ্ছে কি, একদম অল্প সময় কম, মান ব্যবস্থাপনার কার্যাবলী। আমরা এটা একটু মান নিয়ন্ত্রণের কার্যাবলী আমরা এটা মুছে ফেলছি। মান নিয়ন্ত্রণের কার্যাবলী। মান নিয়ন্ত্রণের কার্যাবলীর ক্ষেত্রে আমরা কতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব। মান নিয়ন্ত্রণ করতে গেলে আসলে কি কি কাজ করতে হয়, শিক্ষার্থীদের এই বিষয়টি জানা খুবই জরুরি। আমি আগেই বলেছি এটা সৃজনশীল প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি সে মান নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে না জানে, তাহলে সে বুদ্ধিবক্তা ধরতে পারবে না যে এটা আসলে মান নিয়ন্ত্রণ সম্পর্কে বলা হচ্ছে। তাহলে 1 নম্বর হচ্ছে আদর্শ মান প্রতিষ্ঠা। 1 নম্বর আদর্শ মান প্রতিষ্ঠা। 2 হচ্ছে গুণগত মানের উপকরণ সংগ্রহ। গুণগত মানের উপকরণ সংগ্রহ। 3 নম্বর হচ্ছে উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন। উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন। 4 নম্বর হচ্ছে মানের পরিমাপ।
এটাকে আবার মূল্যায়নও বলে, মান পরিমাপ বা মূল্যায়ন। 5 নাম্বার হচ্ছে মানের তুলনা, করা। 5 নম্বর হচ্ছে মানের তুলনা করা। এদিকে আর মনে হয় দেখা যাচ্ছে না বোধহয়, আমরা এই পাশে চলে যাই। 6 মানের বিচ্যুতি মানের বিচ্যুতি নির্ণয়। 7 ভুল ত্রুটি সংশোধন। 8 নাম্বার উপযুক্ত মান নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ। উপযুক্ত মান নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ। 9 নাম্বার হচ্ছে উৎপাদন প্রক্রিয়া উন্নয়ন। উৎপাদন প্রক্রিয়া উন্নয়ন। 10 হচ্ছে গবেষণা, মান গবেষণা ও উন্নয়ন। আচ্ছা, যা হোক, আমরা এই নিচের পয়েন্টে হয়তো ভাবে দেখা যাচ্ছে না, আমরা উপরে লেখার চেষ্টা করব। এই যদি দেখা না যায় তাহলে এটা আমরা উপরে লেখার চেষ্টা করব। 10 নম্বর হচ্ছে মান গবেষণা ও উন্নয়ন। আচ্ছা, আমরা এখন এই পয়েন্টগুলো একটু ব্যাখ্যা করি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, মান নিয়ন্ত্রণের যে কার্যাবলীগুলো, প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আদর্শ মান প্রতিষ্ঠা। অর্থাৎ আমরা যদি সংজ্ঞা যেতে দেখি, সংজ্ঞার মধ্যে কী পাই, যে পূর্ব নির্ধারিত মান অনুসারে কী করতে হয়, মান নিয়ন্ত্রণ কাজ শুরু করে। মান নিয়ন্ত্রণ সে কিসের ভিত্তিতে করবে? অবশ্যই তাকে আগে প্রথমে একটা আদর্শ মান প্রতিষ্ঠা করতে হবে, মান নির্ধারণ করতে হবে। সেই নির্ধারিত মানটাই হচ্ছে এখানে বলা হচ্ছে কি আদর্শ মান প্রতিষ্ঠা। ঠিক আছে? তাহলে এখন আমরা যেমন বিভিন্ন পণ্যের ওজন থাকে, যে স্ট্যান্ডার্ড একটা ওজন তারা বের করে, যে হ্যাঁ আমরা পণ্যের ওজন হবে এত গ্রাম, 80 গ্রাম, 100 গ্রাম, 120 গ্রাম, বা এই যে এটা একটা মান, যে এই মানটা বজায় রাখতে হবে, এটা প্রথম তারা নির্ধারণ করে ফেললো যে পণ্যের মান হবে এরকম। তেমনিভাবে একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলাম, এরকম পণ্যের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোকে প্রথমে কী করতে হবে, নির্ধারণ করতে হবে। এটাকে আমরা বলছি আদর্শ মান প্রতিষ্ঠা। এরপরে দেখো গুণগত মানের উপকরণ সরবরাহ। এখন এই আদর্শ মান যদি আমরা বজায় রাখতে চাই, অবশ্যই আমাদের কী করতে হবে, সেই আদর্শ মানের সাথে সামঞ্জস্যপূর্ণ উপকরণ, আদর্শ উপকরণ, অর্থাৎ উন্নত মানের বা উৎকৃষ্ট মানের যে উপকরণ, সেই উপকরণগুলো কী করতে হবে, সংগ্রহ করতে হবে। এবং উপকরণ সংগ্রহ করার ক্ষেত্রে যতগুলো প্রক্রিয়া রয়েছে, ধাপ রয়েছে, সেই প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে কী করতে হবে, যিনি মান নিয়ন্ত্রক রয়েছেন বা মান নিয়ন্ত্রণের দায়িত্বে যিনি থাকবেন, সেই কর্মকর্তা ব্যক্তিকে সেই প্রত্যেকটা ধাপে যে উপকরণ সংগ্রহ করার জন্য প্রত্যেকটা ধাপ যে জড়িত রয়েছে, যেমন ফরমাইশ দেওয়া, তারপরে সেগুলো সঠিকভাবে সেটার মান যাচাই করা, তারপরে সেটা প্রতিষ্ঠানে ঠিকমতো প্লেস হচ্ছে কিনা, সেটা সকল ধাপে ধাপে কী করতে হবে, সেটার
খেয়াল করতে হবে যে আসলে যে উপকরণগুলো আমরা সংগ্রহ করতে চাচ্ছি সেটা আসলে মান ঠিক রয়েছে কিনা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে বলা হচ্ছে কি যে গুণগত মানের উপকরণ সংগ্রহ। আর উপকরণ এমনি এমনি সংগ্রহ করতে হবে না, সেজন্য কী করতে হবে, উপকরণ সংগ্রহ করার জন্য যতগুলো ধাপ রয়েছে সবগুলো ধাপে কী করতে হবে, মান নিয়ন্ত্রককে সেই যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। 3 নম্বর পয়েন্টটা দেখো, সেটা উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন। এই উৎপাদন প্রক্রিয়া পরিদর্শনটা হচ্ছে কি মান নিয়ন্ত্রণের একটি কাজ। এছাড়া সে তো সেই নিয়ন্ত্রক তাহলে তো মানের যে মানসম্পন্ন পণ্য তৈরি হচ্ছে কিনা সেটা বুঝতে পারবে না। যত বেশি পরিদর্শনের মাত্রা যত বেশি হবে, যত নিবিড়ভাবে হবে, প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা তত বেশি কার্যকর হবে। কারণ একটু ফাঁকির দিলে এবার দেখা যাচ্ছে কি যে হয়তো যিনি মান নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছেন তিনি যদি একটু অ্যাবসেন্ট অনুপস্থিত থাকেন বা তিনি যদি সে বিষয়টিকে খেয়াল না করেন, পর্যবেক্ষণ না করেন, তাহলে দেখা যাবে তার এই সুযোগে তার যে পর্যবেক্ষণ না করার সুযোগ বা পরিদর্শনের অভাবে দেখা যাবে যে যারা এই পণ্যগুলো তৈরি করতেছে বা উৎপাদনের সাথে জড়িত রয়েছে তারা বিভিন্নভাবে ফাঁকি দিতে পারে এবং ফাঁকি দেওয়ার ফলেই দেখা যাবে নিম্নমানের পণ্য উৎপাদিত হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে মান পরিদর্শন করা একটি অন্যতম কাজ এবং এটা সেই কাজটিকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যত বেশি পরিদর্শন করা হবে তত বেশি নিম্নমানের পণ্য উৎপাদিত হবে না বা উন্নত মানের পণ্য উৎপাদন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে মান পরিমাপ, এটাকে বইয়ে অনেক সময় লেখা আছে মান মূল্যায়ন। পরিমাপকে অনেক সময় বলা হচ্ছে কি মান মূল্যায়ন। আসলে এখানে পরিমাপ শব্দটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। মান পরিমাপ যে বিষয়টি সেটা হচ্ছে কি একটি প্রতিষ্ঠানের আমাদের লক্ষ্য ছিল একটা, সেই লক্ষ্য অনুসারে আমরা কি পরিমাণ যে পণ্য তৈরি হলো, যে পণ্যটুকু তৈরি হলো সেটার আসলে মানটা পরিমাপ করতে হবে যে এই পণ্যের মধ্যে যে মানটা বজায় আছে বর্তমানে সেটা আসলে কি পরিমাণ আছে সেটা আমাদেরকে কি করতে হবে, পরিমাপ করতে হবে। এখন সেই পরিমাপ করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, যেমন সংখ্যাত্মক পদ্ধতি রয়েছে, আমরা সংখ্যায় গুণে দেখলাম। কম্পিউটারের ভিত্তিক বিভিন্ন রকম সূক্ষ্ম পরিমাপ করার ক্ষেত্রে কম্পিউটার আশ্রয় নেওয়া যেতে পারে, কম্পিউটার ভিত্তিক, তারপর গাণিতিক, এরকম বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি সেই মানটি পরিমাপ করার জন্য। তারপরে হচ্ছে কি 5 নম্বর হচ্ছে মানের তুলনা করা। আসলে এখানে মানের তুলনা করা বা এখানে আরেকটা বিষয় বলা যায় মানের তুলনা বা বিচ্যুতি নির্ণয়। মানের তুলনা বা বিচ্যুতি নির্ণয় আমরা 5 নম্বর পয়েন্টটিকে মানের তুলনায় আসলে এখানে কি বোঝাচ্ছে যে আমাদের আদর্শ যে মান, 1 নম্বর পয়েন্ট যে ছিল আদর্শ মান, সেই আদর্শ মানের সাথে আমরা 4 নম্বর পয়েন্টে যে মানটা পেলাম অর্থাৎ মান পরিমাপ করে যা জানলাম, এই দুইটার মধ্যে আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে যে এটা ছিল আমাদের 10 সেন্টিমিটার, এটা হয়ে যায় এখন 5 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার। এখানে এটাকে বলা হচ্ছে বিচ্যুতি নির্ণয় বা পার্থক্য নির্ণয় বা তুলনা করা। তাহলে আমাদের কী করতে হবে, 5ম ধাপে এসে কী করতে হবে, মানের তুলনা বা সেই বিচ্যুতি বা পার্থক্য কতটুকু হয়েছে, গ্যাপ কতটুকু হয়েছে সেই আদর্শ মান থেকে বর্তমান মানের, সেটার আমাদের কি করতে হবে, বিচ্যুতি বা মানের তুলনা করে সেটা বের করতে হবে। তাহলে 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি আমরা আদর্শ মানের সাথে বর্তমান উৎপাদিত পণ্যের মান কতটুকু পার্থক্য রয়েছে সেটা তুলনা করে সেই পার্থক্যটুকু বা বিচ্যুতি আমরা নির্ণয় করব। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, 6 নম্বর একটু আমি চেঞ্জ করছি, এখানে মানের বিচ্যুতির কারণ নির্ণয়। এই নির্ণয় কথা ঠিকই থাকবে, মানের বিচ্যুতির কারণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে কি বিচ্যুতির কারণ নির্ণয় করতে হবে। যে বিচ্যুতির আমরা 5 নম্বর পয়েন্টে বের করলাম কি মানের বিচ্যুতি বা পার্থক্য বের করলাম, যে আমাদের পার্থক্য 2 সেন্টিমিটার পার্থক্য হয়েছে, আর 10 সেন্টিমিটার হওয়ার কথা ছিল, 8 সেন্টিমিটার উৎপাদিত হয়েছে অর্থাৎ 2 সেন্টিমিটার পার্থক্য হয়েছে, একটা উদাহরণস্বরূপ। বা আমাদের 100% পণ্য মান হওয়ার কথা ছিল, ত্রুটি মুক্ত হওয়ার কথা ছিল, বা সেটাকে হয়েছে 80%, 20% গ্যাপ হয়েছে। এই গ্যাপটুকুর কারণ কি, সেই বিচ্যুতির কারণ 6 নম্বর পয়েন্টে এসে কী করতে হবে আমাদের যে 6 নম্বর পয়েন্টের যে পদক্ষেপটি সেটা হচ্ছে কি বিচ্যুতির কারণ বা এই পার্থক্যটা কেন হলো, কোন বিভাগ দায়ী,
কোন বিভাগের সাথে দায়ী বা কোন বিভাগের কোন কর্মী দায়ী সেটা আমাদেরকে কী করতে হবে, নির্ণয় করতে হবে, বের করে খুঁজে বের করতে হবে। সেটাকে বলা হচ্ছে কি মানের বিচ্যুতির কারণ নির্ণয়। সেই কারণ নির্ণয় করতে গেলে আমাদেরকে সেটা অবশ্যই বের করতে হবে যে কোন বিভাগ দায়ী এই নিম্নমানের জন্য, অথবা কোন ব্যক্তি দায়ী বা কোনো যন্ত্রপাতি দায়ী কিনা সেই বিষয়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভুল ত্রুটি সংশোধন। এখানে একটা বিষয় না বললেই নয়, তোমাদেরকে জানা উচিত। সেটা হচ্ছে কি, যখন কারণ বের করা যায়, যখন কারণটা যদি বের করতে পারো তুমি যে বিচ্যুতি কেন ঘটেছে, সে সমাধান দেওয়াটা কিন্তু একদম সহজ। কারণটা বের করা সবচেয়ে বড় কঠিন কাজ। তাহলে 7 নম্বর পয়েন্টে এসে কী করতে হবে, সেই যে ভুল ত্রুটি কেন হলো সেটার যখন আমরা কারণ বের করতে পারলাম, তখন সেটা সমাধান দিতে হবে। ভুল ত্রুটি সংশোধন করার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ, সেই পদক্ষেপ সেটা গ্রহণ করতে হবে। তাহলে সেই ভুল ত্রুটি সংশোধনের জন্য আমাদের প্রয়োজনীয় সুপারিশ আমরা পেশ করবো এই জায়গায়। তারপরে 8 নম্বর পয়েন্ট দেখো, উপযুক্ত মান নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ। আসলে এই 7 নম্বর পয়েন্ট পর্যন্তই হচ্ছে কার্যাবলী, বাকিগুলো হচ্ছে এই ভুল ত্রুটি সংশোধনের উপর ভিত্তি করেই বাকি 3টা পয়েন্ট তৈরি করা হয়েছে। যেমন উপযুক্ত মান নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ, অর্থাৎ আমরা যে মান নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ করব সেটা অবশ্যই যাতে আমাদের প্রতিষ্ঠানের সাথে, পণ্যের সাথে যাতে খাপ খায় অর্থাৎ যথোপযুক্ত হয়, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। উৎপাদন প্রক্রিয়া উন্নয়ন, সেটা ওই যে 7 নম্বর পয়েন্ট থেকে হয়তো সেই সুপারিশ আসতে পারে যে আমাদের এই বর্তমান মানকে যদি উন্নয়ন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বর্তমান উৎপাদন প্রক্রিয়া যেটি আছে, যে পদ্ধতিতে আমরা পণ্যটা উৎপাদন করি সেটা অবশ্যই সেই প্রক্রিয়া উন্নয়ন করতে হবে। সর্বশেষ 10 নম্বর পয়েন্ট, নিচে জায়গা নেই দেখে উপরে লিখেছি আমি 10 নম্বর পয়েন্ট দেখো উপরে লিখেছি, সে মান গবেষণা উন্নয়ন। সেটার বিষয়টা হচ্ছে কি যে আমরা যদি আমাদের প্রতিষ্ঠানের পণ্যের মান ধারাবাহিকভাবে উন্নয়ন করতে চাই, অবশ্যই গবেষণার বিকল্প নেই, রিসার্চ অবশ্যই করতে হবে। এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে বিষয়টি, সেটা মানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা মানটাকে যদি ধারাবাহিকভাবে উন্নয়ন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কী করতে হবে, গবেষণা করতে হবে এবং সেই গবেষণার উপর ভিত্তি করে আমাদের পণ্যের মান উন্নয়ন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মান নিয়ন্ত্রণ যে কার্যাবলী, সেই কার্যাবলীগুলো আমরা ব্যাখ্যা করে ফেললাম। তাহলে প্রথম কার্যাবলী ছিল কি, আদর্শ মান প্রতিষ্ঠা, এবং সেই আদর্শ মান প্রতিষ্ঠার উপর ভিত্তি করে আমরা কি করব, গুণগত মানের উপকরণ সংগ্রহ করব। উপকরণ সংগ্রহ করার পরে আমাদেরকে কি করতে হবে, উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করতে হবে। ঘন ঘন যদি উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করা হয়, সাথে সাথে আমরা কি করতে পারবো, ব্যবস্থা গ্রহণ করতে পারবো যে আমাদের এই উৎপাদিত পণ্য নষ্ট হচ্ছে বা নিম্নমানের হচ্ছে, সাথে সাথে এটা কী করতে হবে, আমরা একটা পদক্ষেপ গ্রহণ করলে হয়তো পরবর্তী বড় ধরনের ক্ষতি থেকে হয়তো প্রতিষ্ঠান রেহাই পাবে। এই জন্য ঘন ঘন উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করতে হবে। এবং 4 নম্বর পয়েন্টে ছিল মান পরিমাপ করা, অর্থাৎ যে পণ্যটা আমরা তৈরি করলাম সে পণ্যের মান, বর্তমান মানটা কি পরিমাণ আছে সেটা আমাদের কি করতে হবে, পরিমাপ করতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সেই আদর্শ মানের সাথে সেই যে মানটা আমরা পরিমাপ করে বের করলাম সেটা কি করতে, তুলনা করতে হবে। তুলনা করে আমরা কি বের করতে পারবো, বিচ্যুতি নির্ণয় করবো। পরিমাপ বা বিচ্যুতি নির্ণয়, আমরা আদর্শ মানের সাথে কতটুকু পার্থক্য হলো সেটা আমরা নির্ণয় করতে পারবো। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে মানের বিচ্যুতির কারণ নির্ণয়, যে বিচ্যুতিটা কেন হলো, কোন প্রতিষ্ঠানে, কোন বিভাগ এখানে দায়ী, কোন কর্মী দায়ী, কোন যন্ত্রপাতি দায়ী, সেটা আমরা বের করবো 6 নম্বর পয়েন্টে, মানের বিচ্যুতির কারণ নির্ণয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সেই কারণটা যখন আমরা খুঁজে বের করবো তখন আমরা প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশমালা পেশ করবো। সেটাকে আমরা বলছি কি, ভুল ত্রুটি সংশোধন, বা আমরা সেই কারণগুলো যাতে না হয় সে ভবিষ্যতে সেটার জন্য প্রয়োজনীয় সুপারিশমালা পেশ করবো, সেটা হচ্ছে কি ভুল ত্রুটি সংশোধন। তারপর 8 নম্বর পয়েন্ট হচ্ছে সেই ভুল ত্রুটি বা প্রয়োজনীয় সুপারিশমালার ভিত্তিতে বাকি 3টা পয়েন্ট, যেমন একটা হচ্ছে কি উপযুক্ত মান নিয়ন্ত্রণ কৌশল প্রয়োগ করতে হবে, আমাদের প্রতিষ্ঠানের জন্য খাপ খায়, প্রতিষ্ঠানের পণ্যের সাথে খাপ খায়, সেটার সাথে ভিত্তি করে আমরা উপযুক্ত মান নিয়ন্ত্রণ কৌশল আমরা প্রয়োগ করার চেষ্টা করব, যাতে আমাদের উৎপাদন নিয়ন্ত্রণটি, সেটি সঠিক মান নিয়ন্ত্রণ কাজটি আমরা সঠিকভাবে করতে পারি বা সর্বোচ্চ ফলাফল যাতে পাই। তারপরে 9 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদন প্রক্রিয়া উন্নয়ন। আমাদের মান নিয়ন্ত্রণ যদি আমরা মান নিয়ন্ত্রণের যদি আমরা সঠিক ফলাফল পেতে চাই বা আমরা মান নিয়ন্ত্রণের কাজটাকে সার্থক করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপাদন প্রক্রিয়াকে কী করতে হবে, উন্নয়ন করতে হবে। এবং সর্বশেষ যে পয়েন্টটি ছিল সেটা হচ্ছে কি 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি মান গবেষণা ও উন্নয়ন। অর্থাৎ ধারাবাহিকভাবে যদি আমরা পণ্যের মানটিকে উন্নয়ন করতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে, সেই আমাদের গবেষণা করতে হবে এবং গবেষণা লব্ধ যে ফলাফল, সেই ফলাফলদের ভিত্তি করে আমরা আমাদের পণ্যের মানটাকে উন্নয়ন করতে পারবো।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের টপিক ছিল ঐতিহাসিক মান ব্যবস্থাপনা, ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা এবং মান নিয়ন্ত্রণের কার্যাবলী। আশা করি আমি তোমাদেরকে এই দুটো টপিকস খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তো তোমাদের বাড়ির কাজ থাকবে প্রথম দিকে যে মান ঐতিহাসিক মান ব্যবস্থাপনার যে বিষয়টি ছিল, 3টি প্রশ্ন ওখানে থাকবে তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে। মান নিয়ন্ত্রণ কি, মান নিশ্চিতকরণ কি, সার্বিক মান ব্যবস্থাপনা কি, এবং সেক্ষেত্রে আরও কতগুলো অবজেক্টিভ থাকতে পারে। যেমন এখানে এই টিকুইয়াম বা সার্বিক মান ব্যবস্থাপনা কোথায় প্রথম শুরু হয়েছিল, সেটা হচ্ছে জাপানে, এবং কোন দুজন পণ্ডিত বা স্কলার সেখানে ভূমিকা এই মান টিকুইয়ামের যে ছিল, সে উদ্ভাবক ছিল, তারা ছিলেন হচ্ছে W. এডওয়ার্ড ডেমিং এবং আরেকজন ছিল জোসেফ জোরান। তো এগুলো এমসিকিউ হিসেবে থাকবে, তোমরা সেগুলো বারবার আয়ত্ত করবা, পড়বা। জ্ঞানমূলক প্রশ্ন ওই 3টি পয়েন্ট থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসে। মান নিশ্চিতকরণ কী, মান নিয়ন্ত্রণ কী, মান সার্বিক মান ব্যবস্থাপনা কী, এবং সর্বশেষ যে বিষয়টি মান নিয়ন্ত্রণ যে কার্যাবলী, প্রত্যেকটা পয়েন্ট তোমরা ধরে ধরে পড়বা। পড়লে তোমাদের কি হবে, তোমরা মান নিয়ন্ত্রণ সম্পর্কিত যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে, তখন সেই কার্যাবলীগুলোই তোমাদের তুলে ধরা হবে যে প্রতিষ্ঠানটি এই কাজগুলো গ্রহণ করেছে। এখন নম্বর প্রশ্ন থাকবে যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি আসলে মান ব্যবস্থাপনার কোন কাজটি গ্রহণ করেছিল। তখন তোমাদের মনে চলে আসবে, হ্যাঁ, এই আদর্শমান প্রতিষ্ঠা এবং তার উপর ভিত্তি করে বিচ্যুতি মান পরিমাপ করা, মানের বিচ্যুতি নির্ধারণ করা, বিচ্যুতির কারণ বের করা এবং তার উপর ভিত্তি করে ভুল ত্রুটি সংশোধন করা, এই কাজগুলো হচ্ছে মান নিয়ন্ত্রণের সাথে সামঞ্জস্যপূর্ণ। অতএব এখানে জ্ঞানের উত্তরটি হবে মান নিয়ন্ত্রণ। তখন মান নিয়ন্ত্রণ তুমি বিষয়টি ধরতে পারবে। এই জন্য মান নিয়ন্ত্রণ যতগুলো কাজ আমি 10টি পয়েন্ট এখানে উল্লেখ করেছি, 10টি পয়েন্টে তোমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এটি তোমাদের বাড়ির কাজ রইল। ঠিক আছে, আশা করি তোমরা যেভাবে ক্লাসটি তোমাদেরকে পড়ালাম, তোমরা বাসায় আরও একটু প্র্যাকটিস করলে হয়তো বিষয়টির সময় আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবা, সেই আশাবাদ ব্যক্ত করে এবং তোমাদের সুস্বাস্থ্য এবং নিরাপদে থাকো, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকো, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।